সবার প্রতি একটা রিকোয়েস্ট হলো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর এইভাবে এরকম প্রতিনিয়ত সব ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তো তোমরা আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, আমরা এইবার পরের প্রশ্নটা দেখব। কি বলা আছে? সতেজ বাজার ঢাকার ধানমন্ডি এলাকায় একটি জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর। তাইলে সতেজ বাজার ডিপার্টমেন্টাল একটা স্টোর। এখানে উন্নত মানের এবং রুচিসম্মত পণ্যদ্রব্য সুলভ মূল্যে পাওয়া যায় বলে দিন দিন তার গ্রাহক সংখ্যা বাড়ছে। তাই গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যে সতেজ বাজার ঢাকার মৌচাক এলাকায় একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। মৌচাক এলাকায় একটা শাখা খুলবে। নতুন শাখাটি চালু করতে সতেজ বাজার 10 লাখ টাকা ব্যয় করবে এবং আশা করেছে প্রকল্প থেকে প্রথম 3 বছরে যথাক্রমে 3 লাখ, 5 লাখ এবং 4 লাখ টাকা আয় হবে। অন্যান্য চলতি খরচ প্রতি বছর আয়ের 40% এবং কর 30% অনুমান করা হয়েছে। তাইলে এখানে আমাদের কিন্তু পেব্যাক সময় বের করতে বলবে কিনা আমরা জানি না, দেখি আমরা প্রশ্ন পড়ে দেখি। তো আমরা কিন্তু বুঝলাম, প্রশ্নটা পড়ে বুঝলাম যে সতেজ বাজার নামে একটা ডিপার্টমেন্টাল স্টোর, সেটা ভালো সুনাম আছে। তো সুনাম থাকার কারণে, ক্রেতার সংখ্যা বাড়ার কারণে এটা একটা ব্রাঞ্চ করতে চাচ্ছে মৌচাকে। তো ওই মৌচাকে ব্রাঞ্চে সে 10 লক্ষ টাকা ইনভেস্ট করবে, আর সেখান থেকে তারা একটা ক্যালকুলেশন করে বুঝতে পারছে যে আগামী 3 বছরে এখান থেকে প্রথম বছরে 3 লাখ, দ্বিতীয় বছরে 5 লাখ এবং তৃতীয় বছরে 4 লাখ টাকা পাবে। ঠিক আছে, কিন্তু এই টাকা পেতে গেলে তার একটা খরচ রয়েছে, এর 40% করে তার একটা চলতি খরচ থাকবে, মেইনটেনেন্স কস্ট আছে। ঠিক আছে, আর 30% কর দিতে হবে এখান থেকে। ঠিক আছে, এই কর বাদ দেওয়ার পরে আসলে প্রফিটেবল হবে কিনা এইগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক নম্বর প্রশ্ন বলছে, বিক্রয় থেকে প্রতিষ্ঠানে কোন প্রবাহ ঘটে? বিক্রয় থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে, বিক্রয় থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ করে। গড় মুনাফার হার পেব্যাক সময় পদ্ধতির আলাদা কেন? গড় মুনাফার হার এবং পেব্যাক সময় উভয় মূলধন বাজেটিংয়ের একটি পদ্ধতি হলেও একটি অপরটি থেকে আলাদা। কারণ গড় মুনাফার হার পদ্ধতি বের করা হয় গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করে, কিন্তু পেব্যাক সময় বের করা হয় বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করে। অর্থাৎ এছাড়া গড় মুনাফার হার পদ্ধতি মাধ্যমে প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের ক্ষমতা জানা যায়, অপরদিকে পেব্যাক সময় পদ্ধতির মাধ্যমে প্রকল্পের বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা জানা যায়। আমরা পেব্যাক সময়ের মাধ্যমে সময় বের করতে পারি, আর গড় মুনাফার হারের মাধ্যমে আমরা গড় মুনাফা রেটটা বের করতে পারি। এখানে মুনাফা কত অর্জিত হবে সেটা বের করতে পারি, আর পেব্যাক সময়ের মাধ্যমে আমরা সময়টা বের করতে পারি, কত সময়ের মধ্যে আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে। তাহলে দুটো অবশ্যই আলাদা। ঠিক আছে, এই জন্যই বলা হয়েছে আলাদা। গ নম্বর প্রশ্ন বলছে, সতেজ বাজারের গড় মুনাফার হার নির্ণয় করো। মেরে ফেলছে আমাদের। গড় মুনাফার হার নির্ণয় করতে হলে কয়েকটা স্টেপ পার করতে হয় আমাদেরকে। প্রথমে হলো গড় নিট মুনাফা আগে নিট মুনাফা বের করতে হবে। ঠিক আছে, নেট মুনাফা বের করতে হবে। তো আমরা নেট মুনাফা জানি, নগদ আন্তঃপ্রবাহ থেকে আমাদের কি চলতি খরচ বাদ দিতে হবে, চলতি স্থায়ী খরচ বাদ দিতে হবে, অবচয় বাদ দিতে হবে, বাদ দিলে করপূর্ব মুনাফা বের হবে। ঠিক আছে, এই করপূর্ব মুনাফা থেকে আবার কর বাদ দিলে নেট মুনাফা বের হবে। এই নেট মুনাফাগুলোকে যোগ করে মোট বছর দ্বারা ভাগ করে দিলে গড় নেট মুনাফা বের হবে। তো আমাদের প্রথম স্টেপ বের হয়ে গেল গড় মুনাফা। তারপরে গড় বিনিয়োগ বের করতে হয়। আমরা জানি গড় বিনিয়োগ বের করার সূত্র হলো কার্যকরী মূলধন প্লাস বিনিয়োগ ডিভাইডেড 2। ঠিক আছে, তো অনেক সময় কার্যকরী মূলধন দেওয়া থাকে না, ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে না, কিন্তু এটা এর জন্য অনেক প্রত্যেকটা গাইডে এই সূত্রটা এরকম দেয় না যে গড় বিনিয়োগের সূত্র হবে যে কার্যকরী মূলধন প্লাস বিনিয়োগ ডিভাইডেড 2, এটা দেয় না। কিন্তু অনেক সময় কার্যকরী মূলধন চলে আসে, যদি চলে আসে তখন তো তোমরা এটা দিবাই না। ঠিক আছে, কিন্তু সূত্র জানা থাকলে তো এটা ভুল করার কথা না, তাই না? এই জন্য আমি সূত্রটা শিখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা কিন্তু লিখে রাখবা আর এটা মনে রাখবা। তাহলে আমরা প্রথমে গড় মুনাফার হার নির্ণয় করে ফেলি। তো গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদেরকে আগে নেট মুনাফা বের করতে হবে। তো বিক্রয় হতে আয় প্রথম বছরে 3 লাখ, দ্বিতীয় বছরে 5 লাখ আর তৃতীয় বছরে 4 লাখ আমরা বসাই ফেলাম। তারপর চলতি খরচ 40%, এটা বাদ দেবো। তো 3 লাখের 40% কত হবে? 1,20,000। 5 লাখের 40% হবে 2 লাখ। 40,000-এর 4 লাখের 40% হবে 1,60,000। ঠিক আছে, তো এখানে আর যেহেতু কোনো খরচ নাই, অবচয় নাই, স্থায়ী খরচ নাই, তাহলে আমাদের আর কোনো ঝামেলাও নেই। তো অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এখানে মেয়াদ
কিন্তু বলে নাই যে এখানে অবচয় কেন আসলো না। অনেক সময় অবচয় কথা বলা না থাকলেও অবচয় আসে, কিন্তু এখানে দেখো 10 বছর ইয়া করছে, কিন্তু 3 বছরের নগদ প্রবাহর কথা বলেছে, কিন্তু মেয়াদ কিন্তু উল্লেখ করে নাই। আর বেসিক্যালি অবচয়টা সাধারণত কোনো স্থায়ী সম্পদ যখন ক্রয় করে সেই ক্ষেত্রে অবচয় ধরতে হয়, আর অবচয় বের করতে হয় আয়ুষ্কাল দ্বারা, যখন আয়ুষ্কাল দেওয়া থাকে, ঠিক আছে। আর অবচয় সম্পর্কে কোনো কথা বলা থাকলে তখন আমরা অবচয়টাকে বিবেচনায় নিয়ে আসবো, কিন্তু এখানে অবচয় সম্পর্কে কিছু বলে নাই, যার কারণে আমরা অবচয়কে বিবেচনায় আর নিয়ে আসবো না, ঠিক আছে। তাইলে 3 লাখ থেকে 1,20,000 বাদ দিলে 1,80,000 হবে। 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 3 লাখ হবে। 4 লাখ থেকে 1,60,000 বাদ দিলে 2,40,000 হবে। তো এখান থেকে আমাদের কর বাদ দিতে হবে। কর আছে কত পার্সেন্ট? 30%। তো 1,80,000-এর 30% হবে 54,000, 3,80,000-এর 30% হবে 90,000, 2,40,000-এর 30% হবে 72,000। তো 1,80,000 থেকে 54,000 মাইনাস করলে হবে 1,26,000। 3 লাখ থেকে 90,000 মাইনাস করলে হবে 2,10,000, 2,40,000 থেকে 72,000 মাইনাস করলে 1,68,000 টাকা হবে। তো এটা হলো আমাদের নেট মুনাফা বের হয়ে গেল। তো নেট মুনাফাকে আমাদের প্রথমে কি করতে হবে? গড় নেট মুনাফা বের করতে হবে। তো গড় নেট মুনাফা, এই যে প্রত্যেকটা নেট মুনাফা যোগ করতে হবে। এখানে যে 3টা নেট মুনাফা রয়েছে, এই 3টা নেট মুনাফা আমাদেরকে যোগ করতে হবে। তো 1,26,000, 2,10,000 আর 1,68,000 যোগ করব। এই যে এখানে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে গড় মুনাফা বের হয়ে যাবে আমাদের কত? 1,68,000 টাকা। ওকে, তো এটা হলো আমাদের 1,68,000 টাকা গড় নেট মুনাফা বের হয়ে গেল। এরপর আমাদের গড় বিনিয়োগ করতে হবে। তো গড় বিনিয়োগের সূত্র আমরা জানি, কার্যকরী মূলধন প্লাস বিনিয়োগ ডিভাইডেড 2। এখানে যেহেতু কার্যকরী মূলধন নাই, তাহলে আমরা কার্যকরী মূলধন লিখবো না, সরাসরি বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করে দেব। 10 লাখকে 2 দ্বারা ভাগ করে দিলে 5 লাখ হয়, ঠিক আছে। তাহলে গড় বিনিয়োগ আমরা পেয়ে গেলাম 5 লাখ। তো এই পর্যন্তই আমাদের কিন্তু কাজ শেষ না, আমাদের মূল টার্গেটটা কিন্তু চাইছে গড় মুনাফার হার। তো গড় মুনাফার হারের সূত্র আমরা জানি, গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ গুণন 100। তাহলে গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ গুণন 100, এখানে সূত্রটা লিখবা অবশ্যই। আমি কিন্তু টাইম স্বল্পতার কারণে আমি লিখি নাই, ঠিক আছে। আমি অনেক তোমাদের মতো অনেকটা, মানে তোমাদের মতো না, তোমরা তো অনেকটাই আর কি সিরিয়াস, আমি একটু ফাঁকিবাজ, বুঝছো, যার কারণে আমি লিখি নাই। তোমরা অবশ্যই কিন্তু লিখবা গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ গুণন 100 লিখে তারপর মান বসাই দেবা। তো গড় নেট মুনাফা মান কত আসলো? 1,68,000। তো 1,68,000 ডিভাইডেড গড় বিনিয়োগ কত আসলো? 5 লাখ। তো 1,68,000-কে 5 লাখ দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব, করলে আসবে 33.6%, ঠিক আছে। তাইলে গড় মুনাফার হার হলো 33.6%, আমাদের রেজাল্ট বের হয়ে গেল গ নম্বরে। এটা কিন্তু একটু বড় অঙ্ক, ঠিক আছে। তারপর ঘ নম্বর প্রশ্ন বলছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সতেজ বাজার কিভাবে লাভবান হতে পারে বলে তুমি মনে করো? তাইলে দীর্ঘমেয়াদী যখন বিনিয়োগ করবে তখন সতেজ বাজার কিভাবে লাভবান হবে? দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সতেজ বাজার মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ করে লাভবান হতে পারে। মূলধন বাজেটিং প্রক্রিয়াটা অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা পেব্যাক সময়ের মাধ্যমে করবে নাকি গড় মুনাফার হারের মাধ্যমে করবে, এটা তার প্রকল্পের উপর নির্ভর করবে বা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবসায় প্রসার এটা ব্যবসায় আধুনিকায়ন, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন এবং নতুন পণ্য বাজারে ছাড়া সংক্রান্ত সকল প্রকার বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ রয়েছে। উদ্দীপকে সতেজ বাজার মৌচাক এলাকায় নতুন শাখা চালু করায় যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য নতুন যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে। নতুন যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদিত পণ্য থেকে যত আয় হবে, কত ব্যয় হবে তা বের করে নতুন ক্রয়ের সিদ্ধান্ত নিতে হবে। এজন্য মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ করতে হবে। অর্থাৎ বিভিন্ন বিনিয়োগ সিদ্ধান্তগুলোর জন্য মূলধন বাজেটিংয়ের পদ্ধতির সাহায্য নিতে হবে, কারণ প্রত্যেকটি বিনিয়োগ সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী এবং এতে ঝুঁকির বিষয়টি জড়িত থাকে। এই জন্য বিভিন্ন অবস্থায় যথার্থ মূল্যায়ন করে তুলনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে সতেজ বাজার প্রতিষ্ঠানটি তার নগদ প্রবাহের স্থিতিশীলতা আনয়ন করে সে অনুযায়ী স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে পারে। একাধিক শাখা চালু করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাবে। সুতরাং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত সকল বিনিয়োগ মূলধন বাজেটিং প্রক্রিয়ায় মূল্যায়ন করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিষ্ঠানটি তার মুনাফা পরিমাণ বৃদ্ধি লাভবান করতে পারবে বলে আমি মনে করি, ঠিক আছে। তো এই ছিল এই প্রশ্নের আলোচনা।